প্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, সংবাদ বিশ্লেষক। জাহিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিন ফের আন্দোলনে নামছে বিএনপির দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনের প্রস্তুতি। ব্যবসা বাণিজ্যে বিপজ্জনক খরা। ইত্তেফাক ইসির পরিকল্পনায় ডিসেম্বর 2025 জাতীয় সংসদ নির্বাচন। মামলা নিতে অসহযোগিতার অভিযোগ, জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান। সমকাল জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার, আওয়ামী লীগের নেতারা এখনও সারের মোড়ল। মানবজমিন দুদকে টার্গেট 1000, সবাই পরে আছে, শুধু মাসুদ নেই। কালের কণ্ঠ, গ্যাসের আকাল, শিল্পে বিপর্যয়, কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। বেক্সিমকোর 16 কারখানা বন্ধ। দেশ রূপান্তর সুবিধাভোগী, প্রশাসন চায় আরও। ট্রানজিটের খেসারত 470 কোটি টাকা। সময়ের আলো, কোথায় নেই চাঁদাবাজি, বিএনপির চোখ 25-এ। ইনকিলাব, বন উদ্ধারে উদ্যোগ নেই, বাংলাদেশে চরমপন্থা আসবে না। দিনকাল, ঔষধের দাম লাগাম ছাড়া দেখার কেউ নেই। গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ। সংগ্রাম, ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেট হাজারো মসজিদ। আশ্বস্ত করছি, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। করতোয়া, গণঅভ্যুত্থানের শহীদদের খসড়া তালিকা প্রকাশ। সড়কে থামছেই না মৃত্যু। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সামিটস টু 2 companies evade টাকা 1100 crore in taxes, NBR release. প্রফেসর ইউনুস যেটা বলেছেন যে আশ্বস্ত করছি, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না, তো আপনার কি মনে হয় বাংলাদেশে বাস্তব অবস্থা কি তাই, নাকি আপনি যেটা বলেছেন সেটাই? প্রথম কথাটা হচ্ছে, এটা একটা প্রোপাগ্যান্ডার জবাব, আমরা এভাবে বলবো। কারণ হচ্ছে শেখ হাসিনা পতনের পর থেকে বিশেষ করে ভারত একটা ন্যারেটিভ সারা পৃথিবীতে, তার দেশে তো করছে, সে চায় এটা সারা পৃথিবীতে ডিসেমিনেট করুক। সেটা হলো শেখ হাসিনা যাওয়ার পর থেকে বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি তৈরি হয়েছে। আমরা একটু যদি পেছনে যাই, এটা তাদের পুরনো ন্যারেটিভ। শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যাবতীয় ব্যবস্থা করার ক্ষেত্রে ভারত এটাই যুক্তি হিসাবে আনতো। তারা বলতো শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা ইলেকশন রিগ করেন, উনি করাপ্ট, উনি সুশাসন দেন না, কিন্তু ওনাকে রাখতে হবে, বিকজ উনি যদি না থাকেন তাহলে দেশে ইসলামী জঙ্গিবাদের দখলে চলে যাবে। এটা তাদের দীর্ঘদিনের ন্যারেটিভ। বিশেষ করে 14 পর তো বটে, 18-র পর এসে, মানে 18-র পর যেভাবে হচ্ছিল, এরপর 24-কে সামনে রেখে যখন আমেরিকা নানা রকম চাপ দেওয়া শুরু করেছিল অবাধ সুষ্ঠু একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য, তখন এই ন্যারেটিভটা তারা সামনে এনেছে। এখন যেহেতু তিনি নেই, সুতরাং এই প্রোপাগ্যান্ডাটা আরো অনেক বেড়েছে এবং ইললজিক্যালি সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা হয়েছে। এবং আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে 5 আগস্টের পর বেশ কয়েকটা বিদেশি মিডিয়ার সাথে আমি কথা বলেছি, পত্রিকার সাথে। প্রায় সবাই আমাকে একটা প্রশ্ন করেছেন, তোমাদের ওখানে কি জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে? এবং তারা কিছু প্রমাণ হিসেবে বলছেন, সারপ্রাইজিংলি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যে ভাঙা হচ্ছে, এটাকে তারা বলছেন, দেখো ওরা তো ভাস্কর্য ভাঙছে, ইসলামে তো ভাস্কর্য বা এরকম মূর্তি থাকা নিষেধ, তাই ভাঙছে, জঙ্গিরা ভাঙছে। দ্যাটস ইন্টারেস্টিং। এবং একটা পত্রিকা আমাকে এভাবে জিজ্ঞেস করছে ক্লিয়ারলি, ওরা যে ভাঙছে তাহলে তুমি কেন বলছো না? তখন আমি বলছিলাম যে তুমি বাংলাদেশে আসো, ঢাকায় আসো, এসে তোমরা দেখো আরো কত ভাস্কর্য রয়ে গেছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সো এটা ইটস নট কম্পেয়ার্ড টু দ্যাট, এটা হতে পারে না। ভারতের একটা মিডিয়াতে দেখাচ্ছিল যে আমাদের এই স্ট্যাচু ভাঙা নিয়ে বামিয়ান বুদ্ধা, মানে তালেবানরা যখন আসলে পাহাড় কেটে যে বুদ্ধের যে স্কাল্পচার, সেটা ভাঙার সাথে তুলনা করছে, মানে তালেবান এসে ওটা ভেঙেছে, এটা। সো একটা সিস্টেম্যাটিক তাদের প্রোপাগ্যান্ডা ছিল। আমাদের প্রধান উপদেষ্টাকে আসলে এই কারণেই এই প্রশ্নটা করা হয়েছিল। আমি বাংলাদেশের এখন যদি বলি, আমি আসলে খুব মেজর ঝুঁকি দেখি না। একটা কথা হলো এই যে প্রত্যেকটা সোসাইটিতে কম বেশি সেটা ধর্মীয় বা কোনো ইডিওলজিক্যাল এক্সট্রিমিজম থাকে। আমাদের দেশে কিছু ধর্মীয় এক্সট্রিমিজম আছে, এটার এক্সিস্টেন্স আছে, এবং
সত্যিকার অর্থে আমি বিগত সরকার এটাকে কিছুটা নাটচারও করেছে। মাঝে মাঝে আমরা কিছু মানুষকে তুলে আনতে দেখতাম, নানান রকম নাম দিতাম, নতুন নতুন নাম দেয়া দেখতাম, কারণ আগের সরকারটারও আসলে এই ন্যারেটিভটা ছিল যে আমাদের দেশে জঙ্গিবাদ আছে এবং এটাকে কন্টেইন করার মতো আমি দ্য রাইট পারসন। মানে ভারতের ন্যারেটিভের সাথে এরাও এই ন্যারেটিভটা মেলাতো, সুতরাং আমাকে ক্ষমতায় রাখো, আমি রাতের বেলা সিল মারি, আমি এখানে ভোট ছাড়া করি, কিন্তু আমাকে রাখো বিকজ আমি দ্য রাইট পারসন, এটা করতে পারি। এবং তাদের একটা অস্ত্র সাথে ছিল, 2001 সালে বিএনপির সাথে জামায়াত ইসলামীতে বটে কিছু ইসলামী দল ছিল, তাদের এক ধরনের অ্যালায়েন্স ছিল, সেগুলোকে তারা আবার দেখানোর চেষ্টা করত। সো সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস এসে যেটা করেছেন, আমি মনে করি যে বাংলাদেশে আসলে এই ঝুঁকিটা মেজর নাই, যদি এখানে একটা যদি আছে, যদি আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ঐক্য থাকে। আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে মেজর রাজনৈতিক দল, তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তাদের বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং এটা যদি বাড়তে থাকে তাহলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটার বা জঙ্গিবাদের মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা, কারণ আমি বারবার বলছি এটার কিন্তু এক্সিস্টেন্স আছে। সাম্প্রতিককালে মিশরে কি ঘটেছিল, একদম তাই, একদম একই রকম প্রবাবিলিটি আমাদের আছে, এটা কোনো না কোনো ফর্মে আসবে। আর একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে এই ন্যারেটিভ তৈরি করার মতো অনেক আগ্রহী মানুষ আছেন। সেটা আওয়ামী লীগ আছে, সেটা ভারতের কথা আমরা অলরেডি বললাম, তাদের ফান্ড আছে, ফিন্যান্স আছে, তারা এখানে যে পুরো এস্টাবলিশমেন্ট অলমোস্ট রয়ে গেছে। সো এই ঘটনাগুলো ঘটিয়ে ফেলা মোটেও কঠিন কিছু হবে না। এটা পুরোটা নির্ভর করে সরকারের সাফল্যের উপর। একদম তাই, সরকারের সাফল্য থাকতে হবে। দুটো তিনটে ব্যাপার, আমাদের কতটুকু ব্যর্থতা, আমরা কতটুকু দ্বিমত করলাম, ঝগড়া করলাম, তার চাইতে আসলে এই জায়গাগুলোতে সরকারকে যথেষ্ট সক্ষমতার সাথে পদক্ষেপ নিতে পারতে হবে। যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানেই করতে, যেমন ধরুন একটা ঘটনা তো ট্রুলি ঘটেছে, এটার আমরা আসলে খুবই আনঅ্যাড্রেসড আমাদের মিডিয়াতেও, আমি একটু বলতেই চাই, সেটা হলো মাজারকে টার্গেট করে কিন্তু হামলা হয়েছে, মাজার ভাঙা হয়েছে। মানে এক্সট্রিমিজম যে শুধু অন্য ধর্মের মানুষের উপর তা না, ধর্মেরই ডিফারেন্ট যে ভার্সন, কোনটা সঠিক সে কোনটা ভুল, ওই তর্কে আমরা যাব না, কিন্তু যেটা জরুরি কথা যে মাজার ভাঙা হলো এবং একটাও সরকার ঠেকাতে পারেনি বা ঠেকানোর চেষ্টাও করেনি, এই অভিযোগ আছে। এবং এটা তো ফ্যাক্ট যে বাংলাদেশে এটা ঘটেছে, হ্যাঁ ঘটছে, এবং এটা অনেকদিন পরেও ঘটেছে, এমন না যে ওই সেই শুরুর দিকের সময় না, এটা বহু পরে এই একই রকম ঘটনা ঘটেছে এবং এগুলোর কভারেজও খুব বেশি থাকে না। সুতরাং এরকম ঘটনা যেহেতু সরকার ঠেকাচ্ছে না, তাহলে যে আপনার ক্যাপেবিলিটির কথা বললেন, সরকারের ক্যাপেবিলিটিতে দেখাতে হবে, না হয়তো এই ন্যারেটিভ আসবে। কারণ মাজার ভাঙাকে খুব ক্লিয়ারলি ইসলামিক এক্সট্রিমিজমের সাথে রিলেট করা যায়। ধন্যবাদ। এবার একটু দেখি যে নির্বাচন নিয়ে নানা ধরনের কি সংশয় তৈরি হয়েছে এবং প্রধান বিরোধী দল বিএনপি, মানে এখন মানে বড় দল বিএনপি, এখন তারা শিগগিরই নির্বাচন দাবি করছে এবং এই নির্বাচনের জন্য তারা প্রয়োজনে আন্দোলনে যাবে। ওই বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দেখলাম। এই প্রসঙ্গে আর একটু বলার ব্যাপার আছে যে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা আছে, আসলে 25-এ হবে না 26-এ হবে। এখানে ইত্তেফাকের খবর হচ্ছে 25 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা ভাবছে নির্বাচন কমিশন। আপনার ভাবনায় কি? আমি দুটো ব্যাপার একটু বলতে চাই। মানে আপনি প্রথমে একটা বিরোধী দল বলে ফেলেছিলেন, আমিও এরকম আজকেই একটা অন্য শোতে বলেছি এবং আমার মনে হয় কথাটা ভুল না। কেন বলছি, সাম্প্রতিক সময় আমরা দেখব সরকারের সাথে বিএনপির অবস্থানগত কিন্তু একটা বেশ বড় মতপার্থক্য তৈরি হচ্ছে এবং সরকারের সাথে তার শুধু মতপার্থক্য না, সেটা নিয়ে সরকারের সাথে চাপানুতরও চলছে। তো সেই বিবেচনায় আসলে বিএনপিকে এখন মোর একটা বিরোধী দলের মতোই মনে হচ্ছে, যে সরকারের বাইরে আছে এবং সে আন্দোলনের কথা যদি বলে থাকে তাহলে তো সেগুলো আছে। জি, তো এখন আমি নির্বাচন কবে হবে আমার এই ধরনের একটা পারসেপশন আছে, আমি সেটাই আসবো, কিন্তু খুব অস্পষ্টতা আছে আমার সেটা মনে হয় না। প্রধান উপদেষ্টা খুব ক্যাটাগরিক্যালি দুটো কথা বলেছেন। একটা হচ্ছে যদি সেই অর্থে তেমন কোনো সংস্কার না করা হয় তাহলে 25-এর শেষের মধ্যে, আর যদি কিছু সংস্কার, এবং উনি এটা বারবার বলছেন, আমিও খুব মন দিয়ে ওনার স্পিচ শুনেছি, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যদি হয় তাহলে আরো 6 মাস বেশি সময় লাগতে পারে। এখন বিএনপি যেটা করছে আমার কাছে এটাকে ঠিক এই মনে হয় না যে বিএনপি এখনই তো আসলে একটা ডেট চাওয়া সম্ভব না, চাওয়া উচিত না, কিন্তু বিএনপি
চাপটা বজায় রাখতে চাইছে। আমি ধারণা করি যে এই বছরের মধ্যে যদি ইলেকশন হয় তারা এটাকে মোটামুটি ফেয়ার ডিল হিসেবে হয়তো মেনে নেবে, কারণ আমরা আজকেও একটা নিউজ দেখলাম তারা তাদের জোট সঙ্গীদের সাথে মিটিং করতে শুরু করেছে, সেখানে 25-এর মধ্যে ইলেকশন, সুতরাং তারা এই চাপটা বজায় রাখবে যাতে অন্তত 25-এর পরে না যায়। আমরা দেখলাম আজ জামায়াতও 25 সালের মধ্যেই নির্বাচনের কথা বলেছে। সুতরাং আওয়ামী লীগ বাদ দিয়ে এই মাঠে এখনকার যে সবচেয়ে বড় দুই শক্তি, তাদের গ্যাপ অনেক বড়, কিন্তু সেকেন্ড শক্তি জামায়াতে ইসলামী। সুতরাং তারা উভয়ে যদি 25 সালের মধ্যে চায়, আমার মনে হয় এটা হতে পারে। যদিও একটা সামনে কনফ্লিক্টের জায়গা আছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন, এটা ঘোষণা দিয়ে দিয়েছেন 1-2 মাসের মধ্যেই হবে। সেই রাজনৈতিক দল আবার একটা হওয়ার আগেই নাগরিক কমিটি একটা কথা খুব স্পষ্টভাবে বলেছেন, যেটা নিয়ে আসলে একটা প্রশ্ন উঠতেই পারে। তারা বলছেন শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার শেষ হওয়ার আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। দ্যাট এক্স্যাক্টলি ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। এখন অনেক বড় বড় প্রশ্ন, তাহলে এই বিচারটা বলতে কয়টা বিচার, কোন পর্যায় পর্যন্ত বিচার, প্রাথমিক কনভিকশন নাকি এটা আপিল বিভাগ পর্যন্ত? প্রাথমিক কনভিকশনও লম্বা সময় লাগবে, কারণ এই বিচারটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি একটা স্ট্যান্ডার্ড ফলো করে যখন বিচার হবে অনেক দীর্ঘ সময় লাগবে। যেমন ধরুন ওরা এসেই প্রাথমিক ট্রাইব্যুনালের অথেন্টিসিটি নিয়ে, লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করবে, বহুদিন হিয়ারিং হবে দেখবেন ওটা নিয়ে, আমি ধারণা করি আর কি। তারপরে এই আইন নিয়ে প্রশ্ন করবে, নানান কিছু করে ফলে এটা দীর্ঘ। সো একটা বিচার মানে প্রাথমিক কনভিকশন হওয়ারও যদি হিসাব করতে হয়, এটা দীর্ঘ সময়ের ব্যাপার। সুতরাং তারা এটা হয়তো বোধগম্য যে তারা যেহেতু একটা নতুন দল তৈরি করতে চাইছেন, তারা এগুলো অজুহাত বা বাহানা আনছেন যাতে নির্বাচনটা একটু সময় যায়। তো ফলে এটা আমি কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক সুবিধার জন্য তার মতো করে চাইতেই পারে, কিন্তু আমি সামনে দেখব হয়তো যে এটা নিয়েও এক ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে। তবে আমি মনে করি 2025-এর মধ্যে সরকার নিজ থেকেই নির্বাচন দিতে চাইবে, সেটাও এখনকার খুব আলোচনার বিষয়। সেটা হচ্ছে অর্থনীতি সরকারকে একটা বড় চাপে ফেলবে, সেই কারণেই সরকার খুব বেশি দিন যে ক্ষমতায় থাকতে চাইবে আমার মনে হয়। আমি আসছিলাম অর্থনীতির প্রসঙ্গে জানতে, আপনি কিছুক্ষণ আগে টেলিভিশন স্ক্রলে দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী বলছেন ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশের বর্তমান অর্থনীতি। হোসেন জিল্লুর বলেছেন যে অর্থনীতিতে 5টা বড় চ্যালেঞ্জ। তারপর বিভিন্ন কাগজে ব্যবসা বাণিজ্য বিপজ্জনক, খরা চলছে, এই নানা ধরনের খবর আছে। তো এই সব মিলিয়ে অর্থনীতির অবস্থাটা আপনি কিভাবে দেখছেন? অর্থনীতি খুব বড় সংকটে আছে। ইনফ্যাক্ট এই সংকটটা এই সরকারের সৃষ্ট না, বরং এই সরকার যথেষ্ট চেষ্টা করেছে ইকোনমিক স্টেবিলিটিটা ধরে রাখার জন্য, বরং কিছু উন্নতি করেছে। কিন্তু এই সরকারের অন্য একটা মেজর সমস্যা আছে, সেটাই আসছি। অর্থনীতি বেশ খারাপ। অর্থনীতির প্রবৃদ্ধি 3.8 ফোরকাস্ট করছে IMF, এটা সংশোধিত। খুবই খারাপ কথা এটা। আচ্ছা, তারপরে ব্যাংক ব্যবস্থা ভালো অবস্থায় নেই, অন্তত 10টা ব্যাংক প্রায় দেউলিয়া অবস্থায় ছিল, এবং সে কারণে আমাদের মনে রাখার কথা কিছুদিন আগে দায়িত্বে এসে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ গভর্নর যে উনি আর নতুন করে টাকা ছাপাবেন না, মানে আমরা গ্রস টাকা ছাপাবো না বলছি আর কি, মানে বাংলাদেশ ব্যাংক থেকে আর কাউকে টাকা দেবেন না। এই টাকার ইম্প্যাক্ট হচ্ছে এই যে যখন এভাবে টাকা দেওয়া হয়, টাকা তো সার্কুলেট করে, তাতে মাল্টিপ্লায়ার এফেক্ট হয়। আমাদের দেশে এই এফেক্টটা প্রায় 5 টাইমস, মানে 22,500 কোটি টাকা আপনি দিয়েছেন, মানে দিতে বাধ্য হয়েছেন, আদারওয়াইজ ব্যাংকগুলো কিন্তু দেউলিয়া হয়ে যেত। আমরা আমাদের চারপাশে শুনছিলাম যে 10,000 5,000 টাকাও তোলা যাচ্ছে না বেশ কিছু ব্যাংক থেকে। সো উনি রাইট ডিসিশন নিয়েছেন, কারণ হলো ওনার কাছে দুটো ব্যাপার ছিল। একটা হলো বাজারে ইনফ্লেশন তৈরি করবে, কারণ 22,500 টাকা ইন্টু 5 তার মানে হচ্ছে 1.25 লাখ কোটি টাকার ইম্প্যাক্ট বাজারে পড়বে, ইনফ্লেশন হবে। যদি উনি বলেছেন উনি বন্ড ছেড়ে এই টাকা আবার তুলে নেবেন, সেটা পরের কথা, কিন্তু তার মানে ব্যাংকের অবস্থা খুব খারাপ। আবার এই টাকা দেওয়াতে ইনফ্লেশন অন্তত শর্ট টার্মে বাড়বেই। ইনফ্লেশন এমনি বাড়ছিল, মানুষ জিনিসপত্রের দামের কথা আমি চারপাশে শুনছি। একই সাথে যোগ করব ডলারের আবার ক্রাইসিস দেখা যাচ্ছে বেশ কিছু কারণে। গতকাল বা পরশু আমি একটা নিউজ দেখলাম, ব্যাংকগুলো 127 টাকায় রেমিটেন্স কিনেছে, যেটা বাংলাদেশে এ যাবৎকালের সর্বোচ্চ। সো সুতরাং ডলারের বিপরীতে টাকা যদি তার মূল্য আবার হারাতে থাকে, আমাদের প্রায় সব জিনিস ইম্পোর্টেড, সো ইনফ্লেশনে ওটা আবার ঘি ঢালবে। এখন এগুলোর ম্যানেজমেন্ট সরকার চেষ্টা করেছে, কারণ ডলারের রিজার্ভ সোফার খুব খারাপ হয় নাই এবং এলসি আগের তুলনায় বেটার খোলা যাচ্ছে। মাঝখানে একটা সময় শেখ হাসিনার সময় এলসি মার্জিন প্রায় 100% করে ফেলা, আপনি 100% টাকা দিয়ে এলসি করতে হতো, সেই জায়গা থেকে সব সরে এসছে, এগুলো পজিটিভ। কিন্তু এই যে প্রবৃদ্ধি কম কেন, এটা একটা জরুরি প্রশ্ন। সেটা হচ্ছে
এটা আসলে সরকারের দোষ না, কিন্তু এটা এই সরকারের নেচারের কারণে হয়েছে, যে সরকারটা দীর্ঘ সময় থাকবে না। এবং অলরেডি আমরা কিন্তু একটা টাইমলাইন জেনে গেলাম 1 থেকে 1.5 বছর, এবং 1 বছরই গ্রসলি চিন্তা করছে। সুতরাং আপনি যদি একজন ইনভেস্টর হন, আপনি আসলে দেখতে চাইবেন এটা না, এটা তো মূল সরকার না, পরের যে সরকার আসবে তার সাথে কি অবস্থায় কি পরিস্থিতি। ইভেন আমি আরো যোগ করতে চাই, নানা রকম ফিসফাস আছে, ইলেকশন কি ঠিকঠাক হবে, ওই পর্যন্ত কি যাবে। সো এই আনসার্টেনিটিগুলো যখন থাকে তখন ইনভেস্টমেন্ট হয় না। আমি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা বাদই দিলাম, দেশের যে ব্যবসায়ী আছে তিনিই করবেন না, ফলে অর্থনীতির গতি স্লো হওয়া মানে হচ্ছে এমপ্লয়মেন্ট কম হতে থাকা, মানুষ চাকরি হারাবে, এবং আবার ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওইদিকে ইনফ্লেশন বেশি, জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আপনি চাকরি হারাচ্ছেন, বেতন কমছে, নতুন চাকরি তৈরি হওয়া তো দূরেই থাকুক। সো অর্থনীতির ভাষায় স্ট্যাগফ্লেশন বলে, অর্থনীতি স্ট্যাগনেন্ট আছে, আবার এদিকে ইনফ্লেশন আছে। এটা একটা মারাত্মক অস্থিরতার পরিস্থিতি তৈরি করবে, এবং আমি মনে করি এটাই সম্ভবত কারণ হবে যে সরকার শেষ পর্যন্ত ইলেকশন আর খুব বেশি দেরি করবে না। সরকার মনে করবে এই ধরনের একটা সিচুয়েশনে তার পক্ষে অপারেট করা উইল রিয়েলি বি ভেরি টাফ। আমরা তো এখন শীতকালে আছি, গরম আসলেই কিন্তু আমাদের আবার এই জ্বালানি নতুন সংকট, জ্বালানির বিরাট একটা খরচ যুক্ত হবে। সো ডলারে যদি এখনই অবস্থা থাকে, রমজানের কারণে এটা বাড়ছে, প্রচুর এলসি খোলা হচ্ছে রমজানকে মাথায় রেখে, সামনে তো গরমকাল আসবে, সবকিছু মিলে সরকারের অর্থনীতিতে একটা বড় দুঃসংবাদ আছে। এবং আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই যে অর্থনৈতিক স্টেবিলিটি আসলে দীর্ঘমেয়াদী সরকার, সেই সরকারটা কি হবে সেটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু একটা দীর্ঘমেয়াদী সরকার না দেখলে আসলে আলটিমেটলি ইনভেস্টমেন্ট ভালো কিছু হবে না। এমন এফডিআই এর কথা বলছি, আমি সেটা একটা জিনিস যোগ করতে চাই, বাংলাদেশের সমুদ্র সীমায় যে গ্যাস উত্তোলনের কন্ট্রাক্টে শেষ পর্যন্ত কেউ থাকে নাই, আমি এটাকেও যোগ করতে চাই এখনকার মানে আনসার্টেন সরকারের মানে আউটকাম হিসাবে। এবার তো বেটার বিড দেওয়া হয়েছিল আমাদের গভীর সমুদ্রের যে গ্যাস অনুসন্ধান, কেউ শেষ পর্যন্ত প্রাথমিক বিডের পর আর কেউ ফিরে আসেনি, এটাকে আমি সেটার সাথে রিলেট করতে চাই। আমরা তো এটা মানে ঐতিহাসিক বা যে কোনো কারণেই হোক একটা জনপ্রিয় দুর্বল সরকার হয়েছে। ট্রু। তো সে কারণে কেউ ইনভেস্ট করতে তো 50 বার চিন্তা করে। খুব স্বাভাবিক। ইভেন আইন শৃঙ্খলা রক্ষা, এই যখন পরিস্থিতি, তখন আমি বাংলাদেশ প্রতিদিন একটা শিরোনাম দেখছিলাম যে মঞ্চ প্রস্তুত আরেকটি 1-11, মানেটা কি? আমি মঞ্চ প্রস্তুত এই পর্যায়ে বলবো না, তবে কিছু ইশারা তো আছে। মানে 1-11 মতো পরিস্থিতির জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে একটা সরকার খুব ভালো পারফর্ম করছে না, তার সাথে মাঠে যারা আছেন, আমি মানে আওয়ামী লীগের কথা বলছি না, যারা ইভেন শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের মধ্যে বিভেদ, তাদের মধ্যে রেষারেষি। আমরা খুব ছোটখাটো ইস্যুতে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে ছাত্রদের নেতৃত্বে যেসব সংগঠন আছে, এগুলো তো এখন দল না, তাদের সাথে বর্তমানে সব বৃহৎ দল বিএনপির সিরিয়াস ধরনের মতদ্বৈততা, এবং সেটা বেশ টাফ পর্যায়ে চলে যাচ্ছে। এগুলো সবগুলো কিন্তু এক একটা ফেভারেবল কন্ডিশন এই ধরনের পরিস্থিতি আসার জন্য। সমকালের শিরোনাম হচ্ছে জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার, অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন, এই তালিকাই দেয় নাই। আমি একটা জিনিস অবশ্য এই তালিকার ক্ষেত্রে, তালিকা আমরা প্রাথমিকভাবে যে আহত এবং নিহতদের একটা তালিকা হলো, এবং আমার কাছে মনে হয় যে এই কাজগুলোতে সরকারের গড়িমসি আছে, এগুলো আরো বেটার এবং অনেক ফাস্টার হতে পারত। এখানেও একই অবস্থা, এগুলো আসলে অনেক দ্রুত ডকুমেন্টেশন দরকার ছিল, কারণ আমরা যেহেতু বিচার করতে যাচ্ছি, গ্লোবালি এই তথ্যগুলো পৌঁছে দেওয়া আমাদের খুব দরকার ছিল। আমি এগুলোতে গড়িমসি দেখছি। তাহলে কি দাঁড়াবে? আমাদের এই জায়গাগুলো মানে এই অভ্যুত্থানের ইস্যুগুলো যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে না পারি, ধরুন আমাদের চিকিৎসা নিয়ে নানান রকম প্রশ্ন আছে, পত্রপত্রিকায় নিউজ এসছে, রাস্তায় নামলো কিছুদিন আগে আহতরা, তো এই ম্যানেজমেন্টগুলো আমাদের আসলে তো ভালো হয় নাই। মানে অভ্যুত্থানের বিষয়গুলো যদি আমরা ঠিকমতো গুরুত্ব দিয়ে ম্যানেজ করতে না পারি, তাহলে আসলে কি হবে? এই সরকারের আসলে ইনকেপেবিলিটি অ্যান্ড ইনএফিসিয়েন্সি ইজ ভেরি ক্লিয়ার। সাথে একটা জিনিস যোগ করতে চাই আমি, আর সবসময় যেটা করি, আপনি যখন খুব কম সংখ্যক উপদেষ্টা নিয়ে অনেক কাজ করার চেষ্টা করবেন, সেই দায় ইভেন কোনো ব্যক্তিগতভাবে কোনো উপদেষ্টাকে দেওয়াও কঠিন। আপনি তো আগে তাকে একটা ফেভারেবল কন্ডিশন দেবেন কাজ করার জন্য, তারপর কেউ যদি না পারে সেই প্রশ্ন হবে। কিন্তু আপনি অত্যন্ত কম সংখ্যক উপদেষ্টা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো করে রুটিন কাজ করার চেষ্টা করা হচ্ছে, এটা দিয়ে তো আসলে হবে না। অথচ এই সরকারই বলছেন যে আমি সংস্কার করতে চাই, আমি পরিবর্তন একটা নির্বাচনের জন্য, এগুলো আপনারাই বলছেন, কিন্তু আপনি আবার সেটার সাথে উপযুক্ত একটা ক্যাবিনেট তৈরি করেননি, তাহলে তো এগুলো হলো না।
কিন্তু এই যে সংস্কার সংস্কার বলছেন, এতগুলো এজেন্ডা নেওয়ার কি প্রয়োজন ছিল? এখন এই প্রশ্ন আসবে, এবং সবচাইতে জরুরি কথাটা হচ্ছে মানে আমরা জনগণ সংস্কার চাই বলছি, আচ্ছা মানলাম শিক্ষিত সচেতন কিছু মানুষ সংস্কার চায়, কিন্তু আপামর জনসাধারণ যে মানুষটা খেতে পাচ্ছে না, আমি কথা বলি তো, যেহেতু আমি কথা বলি আমি জানি, আমি এই ইনফ্লেশনের ঝাঁজ দেখছি, সেই মানুষগুলোকে যদি এই বেসিক মানে সরকার যদি তার বেসিক সার্ভিসটা দিতে না পারে, তাহলে আসলে সংস্কার বা ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এগুলো একেবারেই ভালো শোনাবে না কারো কানে। এই কয়েকদিন আগেও 80 টাকায় পুরনো আলু কিনে খেয়েছিল মানুষ, এই কয়েকদিন আগে হয়েছে, চালের দাম বাড়ছে, সব কিছু, জাস্ট সবজির দামটা তুলনামূলকভাবে একটু কম, ভরা শীত বলে, কয়েকদিন পর দেখা যাবে এগুলো অনেক বেশি দাম হয়ে গেছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। বোতলে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, 8 টাকা বাড়ানোর পরও পাওয়া যাচ্ছে না। এই যে এরা আছেন, এগুলো সরকার কি ঠিক মতো ম্যানেজ করতে পারছেন না। এখনো কিন্তু যথেষ্ট পরিমাণ ভোজ্য তেলের বোতল পাওয়া যাচ্ছে না। এই সংকটগুলো তো আছে, মানে এই জন্যই বলছি যে তাদের আসলে পারফরমেন্সের সমস্যা আছে। কালের কণ্ঠের একটা শিরোনাম, সিআইসির অনুসন্ধান, সামিটের 1100 কোটি টাকা কর ফাঁকি। সামিট তো ধরাছোঁয়ার বাইরেই একদম। এবং বাংলাদেশে আমরা কোনো একদিন বাংলাদেশের যে সো কল্ড ইকোনমিক মডেল, এটা স্টাডিড হবে, কারণ আমরা যে অলিগার্কির কথা বলি, অলিগার্কির আরও অনেক উদাহরণ আছে, এটা যুক্ত হবে, এবং কীভাবে এই অলিগার্কিগুলোকে চালানো হয়েছিল, সেই কীভাবে ওয়ার্ক করেছে, কীভাবে ফাংশন করেছে। মানে বাংলাদেশে অলিগার্কি অ্যাস্টাবলিশ করার জন্য রীতিমতো আইন করা হয়েছে, এবং এই সামিটের কথা আমরা বলছি, সে আইনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারিদের একজন। আমি বিদ্যুৎ ক্ষেত্রে যে ইন্ডেমনিটি বলি, আসলে এটাকে আমরা, আইনটার পোশাকি নাম হচ্ছে দ্রুত সরবরাহ আইন, সেটার প্রধান, মানে আপনি আইন করে তার সাথে আনসলিসিটেড যে কোনো অঙ্ক, যে কোনো রকম করে চুক্তি করেছেন, সেটার বেনিফিট পেয়েছে, তারপর আবার পরবর্তীতে কর তাকে ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এভাবে ক্রমাগত বেনিফিট দিয়ে 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 এই দেশটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন $200 বিলিয়ন বেশি পাচারি হয়েছে। আর এই সামিটের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবার আরেক ঘটনা আছে, এটা খুব ইন্টারেস্টিং। অ্যাপারেন্টলি তারা আইনি পথেই টাকা আয় করেছে, মানে এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ তার ফরেন বিদেশি কোম্পানি, এবং ওই টাকা উনি ওখানে কিন্তু অ্যাপারেন্টলি বৈধ পথে নিয়েছেন। ওনার সাথে যে চুক্তি হয়েছে তা আইনগতভাবে হয়েছে, এবং এটা চ্যালেঞ্জ করা যায় নাই। সুতরাং আমি যে রেট বলেছি, যা যা বলেছি, সেগুলোতেই এটা হয়েছে। সো অ্যাপারেন্টলি এই ঘটনা ঘটে, এবং উনি এটা দিয়ে সিঙ্গাপুরের সবচেয়ে ধনীদের তালিকায় চলে আসেন। আমাদের মানে অতীত তো গেলই, বর্তমান এবং ভবিষ্যৎ বহুদিন, কারণ এই যে আমাদের ঘাড়ে যে বোঝাগুলো চাপিয়ে দিয়ে যাওয়া হয়েছে, সেগুলো হলো। সামিটের ব্যাপারে তো সরকার কিছু বলছে না, না আরো টাফ হতে হবে। আমি সামিটের কথা বলি, মানে ধরুন না, কিন্তু সরকারি কোনো পদক্ষেপ তো দেখছি না, কিন্তু আমি সামিটের আরেকটা জিনিস যোগ করতে চাই, কি করা হয়েছিল। মানে বাংলাদেশে স্থলভাগে 3-4টা স্টাডির ফাইন্ডিং আমি দেখেছি, মানে সবচেয়ে কমও হচ্ছে 35 TCF, ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস স্থলভাগেই আছে এখনো। আমি গভীর সমুদ্র বাদ দিলাম। আমাদের গ্রসলি 1 TCF গ্যাসে 1 বছরের মতো বাংলাদেশ চলতে পারে। আপনি গ্যাস অনুসন্ধান অলমোস্ট বন্ধ করেছেন, কারণ LNG ইম্পোর্ট করতে শুরু করবেন, এবং প্রথম LNG রিগ্যাসিফিকেশন প্ল্যান্ট তারা করেছে, পরে এই পারার এই বেনিফিটটা তারা নিতে পারে নাই। 24-এর ডামি নির্বাচনের পর সামিটের সাথে LNG সাপ্লাইয়েরও চুক্তি হয়েছে, মানে আপনি একটা কোম্পানিকে দিয়ে LNG ইম্পোর্ট করাবেন, তাকে বেনিফিট দিবেন, সেই জন্যই অ্যাপারেন্টলি আমি বলবো যে আপনি স্থলভাগের গ্যাসও যথেষ্ট অনুসন্ধান করেননি, এবং রাইটলি সরকারও এসব ব্যাপারে যথেষ্ট টাফ এখনো দেখছি না আমরা, এগুলো করতে হবে। এবং এই ফিনান্সিয়াল কারাপশনগুলো, মানে ধরেই সবাইকে খুনের মামলা দেওয়ার চাইতে এই ফিনান্সিয়াল কারাপশনগুলো খুব ওয়েল ডকুমেন্টেড হয়ে তাদেরকে এনে বিচারের আওতায় আনা, এগুলো জরুরি। প্রায় শেষের দিকে আমাদের অনুষ্ঠান, সেটাও যদি ইনকিলাবের একটা শিরোনাম দেখছি, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়, কিংস পার্টি নাকি আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র। এটা আসলে সমস্যাটা শুরু হয়েছে কাউন্সিলরদের একটা সমাবেশ হয়েছিল, পৌর এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর, যেখানে খুব স্পষ্টভাবে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক আছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি,
আহ্বান জানিয়েছেন কাউন্সিলরদেরকে তারা যেন সামনে যে দল আসছে ছাত্র জনতা সেটাকে সাহায্য করেন। মানে বাংলাদেশে আওয়ামী লীগের অধীনে, এবং তারা যে দাবি করছেন এর মধ্যে জনাব হাসনাত, জনাব সার্জিস তারাও বক্তৃতা করেছেন। তাদের বক্তব্য ছিল যে নির্বাচিত ব্যক্তি ছাড়া স্থানীয় সরকার চলতে পারে না, অনেক সার্ভিস দেয়া যাচ্ছে না, এখানে প্রশাসক না দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হোক। তারা একটা যুক্তি দিচ্ছেন যে সবাই তো আওয়ামী লীগের সাথে ছিল না, তাদেরকে যাতে দেয়া হয়। দুই আলাপ রাইটলি এসছে যে শেখ হাসিনার সময়ের কোনো নির্বাচন হয়নি, এবং তারা সাহায্যের শর্ত দিচ্ছেন। ফলে এই আলাপটা লজিকলি আসছে, এটা খুবই লজিক্যাল যে তারা আসলে শেষ পর্যন্ত এদেরকে নিয়ে, অথচ এদের বহুজন রাস্তায় বন্দুক হাতে শিক্ষার্থীদেরকে নিজের হাতে হত্যা করেছে, এরকম প্রচুর ভিডিও আছে। তারা সবাইকে দলের লোক। হ্যাঁ, একদম একদম। সো এই হচ্ছে মূল সমালোচনাটা। জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক আজ রাতের মতো এখানে বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।